আজকের গল্পে ব্যবহৃত স্থান, কাল, পাত্রের নাম সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো রকম মিল পাওয়া গেলে তা কাকতালীয়। সময়টা 1970-এর শেষ দিক। সর্বত্র আধুনিকতার ছোঁয়া লাগছে। এই সুযোগ কাজে লাগিয়ে উঠে আসছে অনেক ভুঁইফোড় নেতা, যারা বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে নিজেদের কলঙ্কিত অতীত সম্পূর্ণরূপে ধুয়ে মুছে সাফ করতে চায়। সন্ধে হব অম্বিকাচরণের সাদা অ্যাম্বাসাডারটা জঙ্গলের মাঝখান দিয়ে গতিতে এগিয়ে চলেছে বিশালগড়ের দিকে। বিশালগড় আর নীলচকের মাঝে এই দুর্গম জঙ্গলে শাল, পলাশ এবং মহুয়া গাছের সমারোহ। ড্রাইভার নবীন সুন্দর পাকা হাতে গাড়ির স্টিয়ারিং ধরে বসে আছে। নবীন সুন্দর অম্বিকাচরণের কাছে ড্রাইভারি করছে আজ প্রায় 30 বছর হতে চলল। এখন বলতে গেলে সে অম্বিকাচরণের পার্সোনাল বডিগার্ডও। গাড়ির পেছনের সিটে জাঁকিয়ে বসে আছেন অম্বিকাচরণ এখন একটি রাজনৈতিক দলের উঠতি নেতা। জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পূর্ণভাবে যুক্ত তিনি। নবীন, একটু জোরে চালাও। সন্ধে হওয়ার আগেই জঙ্গলটা পেরোতে হবে, বুঝলে? স্যার, এর থেকে জোরে চালানো একটু চাপের। বুঝতেই পারছেন, জঙ্গলের মাঝের রাস্তা। হঠাৎ করে কোনো জঙ্গলি জানোয়ার গাড়ির সামনে লাফিয়ে পড়লে অ্যাক্সিডেন্ট হবে। হ্যাঁ, বোঝাচ্ছি, কিন্তু তবুও জোরে চালাও। তুমি নিশ্চয়ই ভুলে যাওনি, এই জঙ্গলেই কিন্তু। জানি স্যার, কম দিন তো আর নেই আপনার সাথে। আপনি নিশ্চিন্ত থাকুন, পুরোপুরি অন্ধকার নামার আগেই বিশালগড়ের মুখে আপনাকে পৌঁছে দেব। আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন। অম্বিকাচরণ চুপ করলেন। এই বিশালগড়ের আগের জঙ্গলই একসময় তার কুকর্মের ডিপো ছিল। এখন তিনি সব ছেড়ে রাজনৈতিক নেতায় পরিণত হলেও এই জঙ্গলে তিনি ঘটিয়েছিলেন এমন এক কাণ্ড যে অতীতের পথে পা বাড়াতে এখনও তার বুক কাঁপে। নবীনচরণের শক্ত হাতে ধরা স্টিয়ারিং আরও শক্ত হচ্ছে, কারণ রাত নামছে। আর অম্বিকাচরণের সমস্ত বেআইনি কাজে সেও মদত দিত। এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে তারও বুক কাঁপে সবসময়। দুম করে শব্দ হয়ে গাড়ির চাকা ফাটল। নবীন সুন্দর কোনো রকমের শক্ত হাতে গাড়ির স্টিয়ারিং সামলে গাড়িটাকে দাঁড় করালো রাস্তার পাশে। অম্বিকাচরণ হঠাৎ এই কাণ্ডে একেবারে হতবাক হয়ে গেছেন। বুকটা ধরফর করে উঠেছে তার। গাড়িটা থেমেছে একেবারে জঙ্গলের মাঝেই। কি হলো? আরে দেখে চালাবে তো। এক্ষুনি আমার হার্ট অ্যাটাক হতো তো। ওহ, বাপরে বাপ। সরি স্যার, বুঝতে পারিনি। টায়ার ফাটলো, কিন্তু কি করে বুঝতে পারছি না। আহম্মক, যাও দয়া করে নেমে দেখো কি হয়েছে। নবীন দাবরানি খেয়ে ভরকালেও নামলো। নেমে যা দেখলো, চোখ কপালে উঠল তার। একটা নয়, দুপাশে দুটো চাকা ফেটেছে। স্যার, জলদি নামুন, কি হবে এবার? অম্বিকাচরণ নবীনের গলায় ভয়ের ছাপ দেখে চটজলদি নেমে পড়লেন গাড়ি থেকে। নেমেই টায়ারের অবস্থা দেখে তারও মুখ ভয়ে সাদা হয়ে গেল। রাত নামছে। বিশালগড়ের এই জঙ্গলে রাত কাটাতে হবে ভেবেই তার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হচ্ছে। নবীন, এবার কি হবে রে? এই জঙ্গলে রাত কাটাতে হবে নাকি? কিছু করো দয়া করে। কি করব স্যার, আমিও তো বুঝতে পারছি না। বিশালগড় এখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। আপনি যদি গাড়িতে বসেন তবে আমি এগিয়ে গিয়ে দেখতে পারি। না, তোমার মতলব তোমার ভালো ঠেকছে না। এই জঙ্গলে এই ভাঙা গাড়িতে আমায় বসিয়ে তুমি কোথায় যাবে? আচ্ছা বেশ, তবে আপনি বলুন কি করতে চান। আপনি যদি রেগে না যান, আমি আরও একটা উপায় বলতে পারি। বলো, এই বিপদের হাত থেকে রক্ষা পাই, তারপর ভেবে দেখব রাগ করা উচিত ছিল কিনা। বলো। আপনার সেই বাগান বাড়িটা এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে। অসুবিধে না থাকলে সেখানেই রাতটা না হয় কাটিয়ে দেবেন আজ। অম্বিকাচরণ বাগান বাড়ির কথা শুনে একটু চমকালেন। ওটার কথা এত বছরে ভুলেই গিয়েছিলেন প্রায়। নবীনের কথা একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। এরকম খোলা জায়গায় তার বিপদ আরও বেশি। বেশ, চলো, তোমার অস্ত্রটাও নিও সাথে। নবীন মাথা নেড়ে গাড়ির ডিকির দিকে এগিয়ে গেল। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে নবীনের হাতের বিশাল টর্চের আলোয় দুজনে পথ দেখতে দেখতে চলেছেন। জঙ্গলের মধ্যে রাত যেন আরো গভীর বলে মনে হয়। দুপাশে বিশাল বিশাল গাছগুলো যেন
লম্বা হাত বাড়িয়ে তাদের ধরতে চাইছে। অম্বিকাচরণ ব্যবসা করার সময় এই জঙ্গলের বেশিরভাগই বেআইনি কবজা করেছিলেন গাছ কাটার জন্য। সে সময়ের আদিবাসীরা প্রতিবাদ করলে তাদের নৃশংসভাবে উৎখাত করে দিতেও পিছপা হননি তিনি। অবশ্য এতগুলো মানুষ হঠাৎ কোথায় চলে গেল তা নিয়ে বেশ জলঘোলা হয়েছিল, কিন্তু সবকিছুই টাকা আর ক্ষমতার জোরে চাপা দিয়েছিলেন তিনি। আজ পরিস্থিতি আবার তাকে সেই জঙ্গলের পথেই টেনে এনেছে। এসব নানান কথা ভাবতে ভাবতে তারা বাগানবাড়ির প্রায় কাছে এসে পড়েছেন। দূর থেকে বাগানবাড়ির মাথাটা দেখা যাচ্ছে। নবীনদা, দাঁড়াও। অম্বিকাচরণ আর নবীন চমকে থামল। পিছন থেকে কেউ ডাকছে। সেদিকে ফিরল তারা। একটা রোগা খেটো ধুতি পরা লোক দাঁড়িয়ে। লোকটা কি চেনা চেনা লাগলো অম্বিকাচরণের। কে কে রে ওখানে? আমি হারুল গো নবীনদা, চিনতে পারছো নি? আসলে বয়স হয়ে গেছে তো। হে 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 হে। হারুল, তুই এখানে কি করছিস? তুই তো আগে ওই বাগান বাড়ির পিছেই আমরা আবার ঘর তুলেছি গো। এই জঙ্গলই তো আমাদের ঘর বাড়ি, এটা ছেড়ে আর কোথায় যাব? হারুলের মুখটা ঝপ করে মনে পড়ল অম্বিকাচরণের। যেসব আদিবাসীদের তিনি সরিয়েছিলেন, হারুল তাদেরই একজন। ন্যালা খ্যাপা ভবগুড়ে লোকটা। সবাই তো এখান থেকে চলে গিয়েছিল। এখানে আবার কি করতে এসেছেন কর্তা? আবার কি জঙ্গল ইজারা নিয়েছেন নাকি? না রে, তোরা এখনো এখানেই আছিস? যাকগে, আমাদের আসলে গাড়ি খারাপ হয়েছে। বাগান বাড়ির দিকেই যাচ্ছিলাম। রাতটা কাটানো যায় যদি। স্যারকে তো আর রাস্তায় ফেলে রাখতে পারি না। আমাদের পার্টির বিশেষ মেম্বার উনি, ওনার শত্রু কম না। আর বড় বেশি কথা বলো হয় নবীন। থামো। এই হারুল, বলছি চল আমাদের সাথে। বাড়িটার কি অবস্থা সে তো জানি না, একটু ঝাড়মোছ করে দিস। না করিস না, তোদের অবস্থা আমি ফিরিয়ে দেব, কথা দিলাম। অম্বিকাচরণ তার নেতামার্কা বক্তৃতা আবার শুরু করতেই যাচ্ছিলেন। বেআইনি কাজকে চাপা দিতে তার এই নীতি তিনি গ্রহণ করেছেন অনেক দিন। হারুল কোনো কথা না বলে তাদের পেছনে আসতে ইশারা করে এগিয়ে চলল বাগানবাড়ির দিকে। বাড়ির সামনে যখন এলো তারা, রাত নেমেছে গাঢ় হয়ে। ঝিঁঝির ডাকে কান পাতা দেয়। রাত চড়া পাখিরাও সমান তালে জানান দিচ্ছে যে রাত নামছে। ঝোপঝাড় ভেঙে হারুল সবার সামনে এগিয়ে ঢুকলো বাড়ির মধ্যে। নবীন আর অম্বিকাচরণ বাড়ির মূল দরজায় এসে দাঁড়িয়ে গেলেন। দরজাটা অনেক কাল আগেই ভেঙে গেছে। ভেতরে ঢুকতে ভরসা পাচ্ছেন না তারা। স্যার, বেকার লোকটাকে আনলেন। এদের বাড়িতে আগুন দিয়েছিলাম আমি আপনার কথাতেই। সবাই চলে গেলেও এই হতচ্ছাড়া লোকটা মনে হয় যায়নি। এ যদি আবার বদলা নিতে যায়। বড় বেশি কথা বলো তুমি। ওদের বাড়িতে আগুন তুমি দিয়েছিলে, সেটা তুমি আর আমি জানি, এরা জানে না। হয়তো থেকে গেছে কোনোভাবে। এখন চুপ করো। অস্ত্র তো আছে তোমার কাছে, বেশি বেগরবাই দেখলে ঝাঁঝরা করে দেবে। হারুল খোলা দরজায় এসে দাঁড়ালো এমন সময়। তার মুখ একই রকম ভাবলেশীন। কর্তারা, আসেন, ভেতরে একটা টেবিল আছে, বসে রাত কাটিয়ে দিতে পারবেন। আসেন, সাপ খোপ নেই যা মনে হলো। অম্বিকাচরণ নবীনকে চোখের ইশারায় সতর্ক থাকতে বলে ভেতরে ঢুকলেন। নবীনও চলল টর্চ হাতে তার পেছনে। ভাঙা কাঁচের জানলা দিয়ে বাইরে চাঁদের আলো ঘরের মধ্যে পড়েছে। নবীনের টর্চটা জ্বলছে টেবিলের ওপরে। অম্বিকাচরণ আর নবীন টেবিলেই বসে আছেন। হারুল তাদের সামনে মেঝেতে বসে জুলজুল করে চেয়ে আছে তাদের দিকে। এ বেটা, কি দেখছিস রে? কিছু না কর্তা, ভাবছি সেবার যখন আমাদের বাড়িগুলোতে আগুন লাগলো, কর্তা স্যার কত করলেন আমাদের জন্য। তারপর কতগুলো দিন কিভাবে কেটে গেল সেটাই আর কি। স্যার করবে না তো আর কে করবে রে? কত মহান মানুষের কাছে বসে আছিস, তুই আর কি বুঝবি মূর্খ? যা যা বেটা, কোথায় ঘর তোর? জল আর খাবার আন, যা। আর ভালো কিছু দিসি থাকলে। নবীন, থামবে। হারুল, ওরকমই, কিছু মনে করিস না। শোন, কিছু খাবার আর জল আন, বুঝলি? এই নে, টাকাটা নিয়ে যা, লাগলে আরো নিস। কি যে বলেন কর্তা স্যার, আপনি যে লজ্জায় ফেলতেছেন।
টাকা লাগবে নি। আর টাকা দিয়ে আমরা কি করব বলেন? আপনারা বসেন, আমি আসছি। হারুল উঠে বেরিয়ে গেল রাতের আঁধারে। সত্যি বলতে খিদে তেষ্টা এসব এখন বেশ টের পাচ্ছেন অম্বিকাচরণ। নবীন, বাড়াবাড়ি কম করো। একে তো গাড়ির টায়ার ফাঁসিয়ে এই বাড়িতে এনে তুললে, এখন একমাত্র সম্বল কলের পুতুল ওই লোকটা। একবার সকাল হোক, এরা কোথায় আবার ঘর বাঁধছে আর কি কারণে এখানেই আবার এসে জুটেছে সব জেনে নেব। ততক্ষণ সামলাও নিজেকে, বুঝলে? নবীন সুন্দর চুপ করে শুধু ঘাড় নাড়ল, কারণ সে খুব ভালো করেই জানে অম্বিকাচরণের ভালো মানুষের মুখের পিছনে কি ভয়ানক এক পৈশাচিক চেহারা আছে। কাল সর্পের মতো ছোবল হানে উচিত সময় কার্য সিদ্ধি করতে। রাত আরও নামছে। ঝিঁঝি আর রাতচড়া পাখির ডাক আরো রহস্যময় করছে চারদিক। বাড়িটার চারদিকে আগাছা, যেন মৃত্যুপুরী। বছর দশেক আগে এই বাড়ির চারদিকে ছিল আদিবাসীদের বসবাস। অম্বিকাচরণ তখন উঠতি বিশাল ঠিকেদার। জঙ্গলের ইজারা নিয়ে গাছ কাটতে এলে আদিবাসীদের কাছে বাধা পেয়ে এক রাতেই তাদের বাড়ি পুড়িয়ে ছারখার করে দেন তিনি নবীন সুন্দরকে দিয়ে। সেদিনের সেই আগুনে কেউ মারা না গেলেও সবাই এই জায়গা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। অনেকটা সময় কেটেছে, কোথাও কোনো শব্দ নেই। অম্বিকাচরণ আর নবীন এবার অস্থির হচ্ছেন। হারুলের দেখা নেই। কি ব্যাপার বলো তো, হতভাগাটা গেল কোথায়? আমি তো আগেই বলেছিলাম স্যার, লোকটা। নবীন হঠাৎ চুপ করলো, কান পেতে কিছু শোনার চেষ্টা করতে লাগলো। কি হলো, চুপ করে গেলে যে? কান পেতে শুনুন স্যার, কেউ ডাকছে মনে হচ্ছে। বাইরে থেকেই আসছে ডাকটা। অম্বিকাচরণ কান পাতলেন। সত্যিই তাই, খুব মৃদু হাওয়ায় ভেসে আসছে একটা ডাক, যেন নবীন বলে কেউ ডাকছে। একজন নয়, অনেকের আওয়াজ ভেসে আসছে। হ্যাঁ, এখানে এসে ভুল করলাম হয়তো। যত সম্ভব হারুল একা ছিল না, বুঝলে? কিন্তু এত বছর পরে গিয়ে এরা বদলা নেবে? ঠিক আছে নবীন। নবীন ইঙ্গিত বুঝেই হাতের পিস্তলটা নিয়ে উঠে দাঁড়ালো। অম্বিকাচরণের এই ডাক সে চেনে। হাতে পিস্তল নিয়ে সন্তর্পণের দরজার দিকে চলল নবীন সুন্দর। বাইরে যেই থাকুক না কেন, এক গুলিতেই ভয় ধরিয়ে দিতে পারবে সে। অম্বিকাচরণ উৎকণ্ঠায় দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে রইলেন দরজার দিকে তাকিয়ে। দরজার পাশের ভাঙা জানলা দিয়ে চাঁদের আলো তার গায়ে এসে পড়ছে। কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না বাইরে থেকে। নবীন, নবীন ফিরে এসো, কেউ না থাকলে। তার কথা শেষ হতে পারল না, ভাঙা জানলার কাঁচ ভেঙে একটা দেহ ঝড়াম করে এসে পড়ল ঘরের মেঝেতে। অম্বিকাচরণ বিস্ফারিত চোখে দেখলেন নবীনের দেহ, সারা গায়ে যেন পোড়ার দাগ। মাথাটা ঘাড় ভেঙে একদিকে কাত করে দেওয়া হয়েছে, প্রাণহীন দেহ তার। নবীন, নবীন, এসব কি করে হলো? নবীন! নবীন দাস সাড়া দিবেন না কর্তা। অম্বিকাচরণ চমকে পিছন ফিরলেন। দেখলেন অন্ধকারের মধ্যে জল জলে দুটো চোখ। হারুল দাঁড়িয়ে আছে সেখানে। ওরা সব জানে কর্তা স্যার। সেই রাতে আমাদের বাড়িগুলোয় নবীনদাই তো আগুন দিয়েছিল, তাই না? কিন্তু নবীনদা সেই কাজ করেছিল কেন কর্তা স্যার? আমি আমি জানি না। ওরা ওরা মানে কারা? কারা সব জানে? হারুল তর্জনী তুলে বাইরের দিকে নির্দেশ করল। অম্বিকাচরণও তার দেখানো দিকে ফিরলেন। কি দেখাতে চাইছে হারুল? দেখলেন বাড়ির বাইরে অসংখ্য গাছ, বিশাল বিশাল কাণ্ড তাদের। দিক দিকে আগুন বেরোচ্ছে কাণ্ডগুলো থেকে। সকলের দেহভঙ্গিতে যেন রাগ আর ঘৃণা, জিঘাংসা ঠিকরে বেরোচ্ছে সেই আগুনের মধ্যে দিয়ে। আমি কিছু জানি না, আমায় ক্ষমা করে দাও, আমি কিছু জানি না। আমাদের কি দোষ ছিল কর্তা স্যার? এ জঙ্গল তো আমাদেরই ঘরবাড়ি ছিল। আমরা তো নিজেদের ভিটে মাটি রক্ষা করছিলাম। নবীনদা যেদিন আগুন দিল, সেদিন সবাই বেরিয়ে অন্য কোথাও চলে গেলেও আমি থেকে গিয়েছিলাম ঘরে।
আমার কেউ ছিল না বলে খোঁজও নেয়নি কেউ। সেই থেকে আমি এখানে আপনার জন্য অপেক্ষা করছি কর্তা স্যার। আমায় মাফ করে দে, আমি তোদের সব ফিরিয়ে দেবো। আমায় মাফ করে দে। হারুলের দেহটা দপ করে জ্বলে উঠল। আগুন ছড়িয়ে পড়ল কয়েক সেকেন্ডের মধ্যেই সারা ঘরে। দাউ দাউ করে জ্বলে উঠল লেলিহান শিখা। অম্বিকাচরণ পিছন ফিরে দৌড়তে গেলেন, কিন্তু দরজার সামনেই সেই গাছেদের দল। তাদের শরীরও ধকধকে অঙ্গারের ভাণ্ডার। রাতের অন্ধকার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আগুনের আলোয়। সারা বাড়িটা জ্বলতে শুরু করলো দাউ দাউ করে। অম্বিকাচরণের আর্তচিৎকার ছড়িয়ে পড়ল সারা জঙ্গলে। এরপর অনেকদিন পর অম্বিকাচরণ আর নবীন সুন্দরের অগ্নিদগ্ধ দেহ আবিষ্কার করে পুলিশ। কেউ ধারণা করতে পারল না উঠতি জনসেবাকারী নেতা অম্বিকাচরণ কি জন্য এখানে এসেছিলেন। আর যদি বাড়ির ভেতর আগুন লেগেও থাকে, তবে ভাঙা দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার এরা কোনো প্রচেষ্টা করেননি কেন? সাক্ষী ছিল শুধুমাত্র সেই গাছেরাই, যাদের রক্ষা করতে গিয়ে ভিটে ছাড়া হয়েছিল সেখানকার মানুষেরা। তাদের পাতার সরসরানিতে তারা যেন বলছে, আমরা সব জানি, সব। শেষ হলো কার্টুনস অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা। আজকের গল্পটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটিকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।